নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের একটা নতুন ভিডিও সিরিজে। মধ্যপ্রদেশের নাম শুনলেই আমাদের মনে পড়ে কানহা, বান্ধবগড়, পেঞ্চ বা সাতপুরার কথা। কিন্তু আজ আমরা চলেছি এমন এক টাইগার রিজার্ভ যেটা এখনও তুলনামূলকভাবে কম পরিচিত, অথচ বন্যপ্রাণ বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের গন্তব্য সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভ। ঘন শালবন, পাহাড়ি উপত্যকা, নদী, অসংখ্য পাখি আর অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, সব মিলিয়ে এটা মধ্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। পুরো এপ্রিল মাস জুড়ে মধ্যপ্রদেশের সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভে আমাদের পরপর 3টে গ্রুপ ট্যুর ছিল। প্রথম গ্রুপের দায়িত্বে ছিলাম আমি, দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপ নিয়ে গেছেন সুপ্রতিম। 3বারই আমরা হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে পৌঁছেছিলাম এখানে। আসলে সঞ্জয় ডুবরি কলকাতা থেকে সব থেকে কাছের টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের মধ্যে, তো সেই জন্য এখানে আসতে সত্যিই কম সময় লাগে। আপনি যদি মধ্যপ্রদেশের কোনো একটা টাইগার রিজার্ভে যেতে চান এবং সব থেকে কম সময়ে যেতে চান, তাহলে সঞ্জয় ডুবরি আপনার জন্য একেবারেই আদর্শ। কারণ কলকাতা থেকে যদি দুপুর 1টায় যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছাড়ে ওটাতে যদি ওঠেন, তাহলে পরদিন সকালবেলা ব্রেকফাস্টের আগেই পৌঁছে যাবেন সঞ্জয় ডুবরিতে। এটাই বা কম বড় কথা কি। তারপরে কিছুটা সময় রেস্ট নিয়ে বিকেলবেলার সাফারিতে বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ যেদিন কলকাতা থেকে রওনা দিলেন, পরদিনই বিকেলবেলার সাফারিটা জঙ্গলের মধ্যে করতে পারবেন। আমাদের প্রত্যেকটা গ্রুপ ট্রিপেই প্রচুর সোলো ট্রাভেলার যান। তার কারণ বার্ড ওয়াচিং বলুন বা ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, এতে অনেকেই একা একা ভ্রমণ করতে ভালোবাসেন। এই সোলো ট্রাভেলারদের নিয়েই আমরা গ্রুপ ট্রিপ বেশিরভাগ সময় করে থাকি। হ্যাঁ, তাই বলে যে ফ্যামিলি যান না তা নয়, তবে তাদের সংখ্যা কম্প্যারেটিভলি কম। যেমন আমার নিজেরই দেখুন, এবারে ছেলে বা হাজব্যান্ড কেউই নেই এই গ্রুপ ট্রিপে, তাহলে আমিও দলের মধ্যে থেকেও সোলো ট্রাভেলারই হলাম। সব লাগেজ তোলাতুলি হচ্ছে, 2টো গাড়ি আমাদের, এটা একটা আর এটা একটা। আর মারওয়াজ গ্রাম যে স্টেশনটা, এটা ভীষণই ছোট, 1 মিনিট মাত্র গাড়ি দাঁড়ায়। এটা ছাড়াও বেওহারি হয়েও আসা যায়, বেওহারিতে বোধহয় মিনিট 5 দাঁড়ায়। আমরা ইউজুয়ালি ফেরার সময় অলওয়েজ বেওহারিটা দিয়ে আসি। এখান থেকে এবার গাড়িতে উঠে বসলাম। আমরা 2টো গাড়ি নিয়েছিলাম। সঞ্জয় ডুবরি যাওয়ার জন্য মারওয়াজ গ্রাম বা বেওহারি যে কোনো একটা স্টেশনেই আপনি নামতে পারেন। মারওয়াজ গ্রামে ট্রেনটা দাঁড়ায় খুব কম, কিন্তু আমরা এখানে নামি। তার কারণ হলো, এর পরে আমরা এখান থেকে গাড়ি নিয়ে যতক্ষণে রিসর্টে পৌঁছে যাব, ততক্ষণে ট্রেনটা বেওহারিতে গিয়ে পৌঁছবে। সেই জন্য ওই সময়টাকে বাঁচানোর জন্য যাওয়ার সময় আমরা মারওয়াজ গ্রামে নামাটাই বেশি প্রেফার করি। মধ্যপ্রদেশের রুক্ষ সৌন্দর্য, তার মাঝখান দিয়ে দারুণ চকচকে রাস্তা, আর আমাদের গাড়ি চলেছে। আজকে বিকেলের সাফারিটাই করব, মনে দারুণ উত্তেজনা। রাস্তা দিয়ে যেতে যেতে শালবন শুরু হয়ে গেল। এখানে একটুখানি নেটওয়ার্ক ডিস্টার্ব করা শুরু করবে, তারপরে দেখবেন হঠাৎ করে গাড়িটা ডান দিকে শালবনের ভেতরে ঢুকে গেল। এবার শুরু হবে আসল ম্যাজিক। এখানে না তো কোনো নেটওয়ার্ক আছে, আর প্রকৃতি এখানে যেন একেবারে অন্য রকমভাবে চোখের সামনে ধরা পড়বে। বানাস নদীর কাছেই এই রিসর্ট, তবে বানাস নদী এখন অনেকটা পেছনে চলে গেছে যেহেতু গরমকাল। আপনারা জানেন যে আমাদের পরপর 3টে সঞ্জয় ডুবরি ট্রিপ আছে, মানে প্রথম 2টো পিওরলি সঞ্জয় ডুবরি, আর থার্ড যে ট্রিপটা সেটা হচ্ছে সঞ্জয় ডুবরি প্লাস বান্ধবগড়। এবার এখন এপ্রিলের মাঝামাঝি,
প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, কিন্তু আবার ছায়ায় যখন যাচ্ছি তখন ঠান্ডা লাগছে, মানে তখন কমফোর্টেবল লাগছে। এই হচ্ছে রুমে চেক ইন করছি। আর রুম থেকে জঙ্গলের এই জায়গাটা দেখা যায়, জঙ্গল নয় বাফার এরিয়াই পড়ছে এই জায়গাটা। যাই হোক, নেচারের সাথে একটা এখানে বসে বসে ভিউটা বেশ সুন্দর, ছবি টবি লাগানো। এখানে 4টেই রুম আছে, তো 4টে রুমেই আমাদের অতিথিরা থাকছেন। আমরা আর কি এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কি এদিকে দিল? ব্রেকফাস্টের আয়োজন। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ একটু গোলাপ জামুন বলবো নাকি? একদম বলবো? মিষ্টি দেয় ওরা। না না শুনুন না, ব্যাপারটা হচ্ছে আমি একটু বেশি খবর দালালি দিই, কিছু মনে করবেন না। আপনি যদি মানা করেন আমি করব না। না না না, মিষ্টি দেয়, মিষ্টি দেয়, এমনি দিয়ে দেব। আমি আপনাকেই একটুখানি অ্যাসিস্ট করার চেষ্টা করছি। আজকে হচ্ছে পুরি আর সবজি। তবে ব্রেকফাস্ট যাই হোক, এই জায়গাটা এইখানে বসে ব্রেকফাস্ট করতে ভালো লাগে। ভালো, মানে ঠিকঠাক আপনার ইনস্ট্রাকশন ফলো করতে পেরেছে। যাওয়ার পরই আমরা ব্রেকফাস্ট করে নিলাম তাড়াতাড়ি করে, কারণ সকালবেলা আমরা ট্রেনে সেরকম কিছুই খাইনি, আর ট্রেন থেকে নেমেই গাড়িতে চলে এসেছিলাম এখানে। এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা এই রাস্তা ধরে চলেছি। আগেও আমি সঞ্জয় ডুবরির ভিডিও করেছি, আমার চ্যানেলে দেখে নেবেন, আছে আরও। সেবার ছেলেকে নিয়ে এসেছিলাম। এবার এই রাস্তা ধরে আমরা নদীর দিকটায় যাচ্ছি, বানাস নদী, কারণ এখন 10:30 মাত্র বাজে। আমরা অনেকটাই আগে এসে গেছি, মানে ট্রেন যেরকম এসেছে। এবার এরপরে আর কি ওই দিকটা একটুখানি ঘুরে টুরে আসি, কারণ সময়টা আমরা এইভাবে একটু ইউটিলাইজ করার চেষ্টা করব। এরপরে তো আবার আমরা সাফারিতে বেরোবো বিকেলবেলা, সেই জন্য ভাবছি যে এগিয়ে যাই। কিন্তু আমার সাথে বাকিরা এখনও আসেনি। রোদের জন্য মনে হয় কেউ বেরোতে রাজি হচ্ছে না, জানি না, দেখতে হবে। তখন আগের বারের সঞ্জয় ডুবরির ভিডিওটা যদি দেখেন, তখন দেখবেন চারিদিকটা একদম সবুজ, মানে ভেজিটেশন প্রচণ্ড বেশি ছিল, ঘন জঙ্গল, জঙ্গলের সৌন্দর্য একদম অন্য রকমের একটা সৌন্দর্য থাকে। তখন আবার বাঘের জন্য সেটা খুব একটা ভালো সময় নয়। কিন্তু এই জায়গাগুলো আমি জানি না আপনাদের মনে আছে কি না, এই যে পেছনে এই যে জায়গাটা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতাম, এই জায়গাগুলো পুরো গ্রিন ছিল, আর এখন তো পুরো শুকিয়ে গেছে, পাতা ঝরে গেছে এরকম। নদীটা অনেকটা সরু হয়ে গেছে, এই জায়গাটা অবধি পুরো, এই অবধি পুরো জল থাকে। এখন কোথায় চলে গেছে জল? এখানে নদী অবধি যাওয়াটাই তো একটা ব্যাপার হয়ে গেছে দেখছি। আগে তো কতটা জল ছিল। এই জায়গাটা এখন পুরো ধুধু করছে বালি, মানে নদীর জাস্ট পাশে আর কি উঁচু বালি চড়া, তো অনেকটা এরিয়া, মানে বর্ষাকালে কিন্তু অনেকটা জল এদিকে চলে আসে। ওই জন্য আমাদের নদী পর্যন্ত যেতেও অনেকটা কি যেতে হচ্ছে, হাঁটতে হচ্ছে। এমনিতে যেহেতু বাফার এরিয়ার কাছেই গ্রাম রয়েছে, তো এখানে মোষ টোষ চড়াতে নিয়ে আসে, আমি দেখেছি আগে। সবাই চলে আসছেন বলতে বলতে আর কি, প্রত্যেকেই, যদি অনেকটাই হাঁটা, কিন্তু তাও সবাই আসছেন। যাই হোক, এটাই ভালো। অলমোস্ট পৌঁছে গেছি নদীর কাছ অবধি ফাইনালি। এখন নদীর জল অতটা নেই, বানাসের জল। এবার যা জল আছে ওটা পায়ে হেঁটেই পার হয়ে যাওয়া যাবে। তাও আমরা এসে বসলাম এখানে একটুখানি, জলটা তো ঠান্ডা। এক্ষুনি আবার লাঞ্চ করার পালা। লাঞ্চ করে
একটু বিশ্রাম নিয়ে তারপরে বেরোতে হবে বিকেলের সাফারিতে। বার্ড ওয়াচিং ট্রিপ আর এই জঙ্গলের ট্রিপের মধ্যে একটা বড় সড়ো পার্থক্য হলো এই টাইমিংটা। বার্ড ওয়াচিং ট্রিপে সারা দিনই আমরা মোটামুটি পাহাড়ে ঘুরে বেড়াই পাখির সন্ধানে। অনেক সময় খাওয়ার জন্যেও হোমস্টেতে বা রিসর্টে ফেরা হয় না। কিন্তু টাইগার ট্রিপে যেহেতু ন্যাশনাল পার্কের টাইমের সাথে আমাদের ম্যাচ করাতে হয়, সেই জন্য সকাল এবং বিকেলের সাফারি টাইমিং বাদ দিয়ে বাকি সময়টা রিল্যাক্স করার বা নিজের মতন সময় কাটাবার অঢেল সময় পাওয়া যায়। আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ এবং ডিমের কারি। সেটা ছাড়া স্যালাড তো ছিলই, এছাড়া মিষ্টি, পাঁপড় ইত্যাদি ছিল। गांव के लोगों का लाइट का बहुत बड़ा इशू नहीं है। उनका खाना शाम को 5 बजे 6 बजे तक बन जाएगा। घर के जो भी लोग होंगे खाना बना देंगे और शाम के बाद लाइट रहे या चली जाए उनको नींद आ जाती है और अर्ली मॉर्निंग 4 बजे उठ जाते हैं भोर। साइकिल ही वैसे इसलिए विलेज का जो कल्चर है वो सबके लिए मतलब सबसे बेस्ट है। और सिटी का जो लाइफ है वो 12 बजे डिनर हो रहा है, 2 बजे रात को सो रहे हैं, मॉर्निंग में 10 बजे उठ रहे हैं, तो वो थोड़ा सा एक सही नहीं है ठीक है। हेल्थ के हिसाब से। थैंक यू। এ সময় মধ্যপ্রদেশ প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদের তাপ। বাইরে বেরোনোর আগে অতি অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে, আর সেটা ছাড়াও টুপি এবং ফুল হাতা জামা পরলে ভালো। 2:45 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ কমপ্লিট, এখন রেস্ট। রিসর্টের পেছনেই যে মহুয়া গাছ রয়েছে, সেই মহুয়া গাছের এত গন্ধ, মানে সেই মাতাল করা সুবাস। মহুয়া গাছের সামনে এসে দাঁড়িয়েছি, হনুমানরা এখান থেকে মহুয়া ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর আমার দিকে দেখছে। আমার ক্যামেরা, মোবাইল সব কিছু সামনে রাখতে হচ্ছে, বাট ওরা তো খেতে ব্যস্ত আসলে। আর এত ভালো লাগছে গন্ধ, পুরো এই জায়গাটা একদম মম করছে, মাতিয়ে রেখেছে পুরো মহুয়ার গন্ধ। কি সুন্দর গন্ধ, আহা আহা আহা, আমারই নেশা হয়ে যাচ্ছে গন্ধে। ওয়াও, মহুয়া আমি টেস্ট করে দেখেছি, মানে মহুয়া যেটা পানীয় আর কি, সেটা দেখেছি টেস্ট করে। একই রকম, মানে আমাদের ব্রেন তো সেই প্রসেস করে, মানে এই গন্ধটা সেই দিনের স্মৃতি মনে পড়ছে। মানে কাঙ্গের ভ্যালিতে আমি একটু মহুয়া খেয়ে দেখেছিলাম, তো সেই দিনটা মনে পড়ে গেল। অসাধারণ গন্ধটা। যারা মহুয়া টেস্ট করেননি একবার টেস্ট করে দেখবেন, নিজের দায়িত্ব অবশ্যই। শরীর খারাপ করলে বলবেন না আমি কিছু বলেছিলাম। এই অংশটা আমি শ্যুট করছি Z50 Mark II দিয়ে, তো এটার কোয়ালিটিটা দেখুন, বেশ ভালো কোয়ালিটি, আমার তো তাই মনে হয় অন্তত। এই জায়গায় আগে ইন্ডিয়ান রোলার প্রচুর দেখতে পেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে নেই, রোদটা অনেক বেশি সেই জন্য। আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়ান রোলার এখানে ভালো, হ্যাবিটেটটা খুবই ভালো এবং রোলার প্রচুর থাকে। আমি এখানে আসার আগে রাস্তায় আস্তে আস্তে বেশ কিছু রোলারের দেখা পেয়েছি। মোটামুটি 3:30 নাগাদ আমরা সাফারির জন্য বেরোতাম। আমরা যেখানে ছিলাম মিশ্রাজির হোমস্টেতে, সেখান থেকে সাফারি গেট পর্যন্ত যেতে বেশ কিছুটা সময় লাগতো। সেই জন্য একটু আগেই রিসর্ট থেকে বেরোতে হতো। সাফারি জিপেই আমরা এই পথটা অতিক্রম করতাম। এটাও কিন্তু জঙ্গলের বাফার এরিয়ার মাঝখান দিয়ে দিয়ে পথ। এপ্রিল মাসে টাইগার রিজার্ভে আসার মূল কারণ হচ্ছে জলাভূমির সামনে বাঘেদের আনাগোনা বেড়ে যায় এবং সেটা দেখার অনেক সুবিধে আছে। শীতকালে বা বর্ষার পরে যখন জঙ্গলটা খোলে, সে সময় কিন্তু বাঘ দেখতে গেলে শারীরিক পরিশ্রমটা কম হয়, কারণ গরম অত লাগে না।
বেশ মনোরম আবহাওয়া থাকে, কিন্তু সে সময়ে আবার টাইগার দেখতে পাওয়া বেশ চাপের ব্যাপার। অভিজ্ঞ গাইড বা জিপ চালক যদি না হন তাহলে কিন্তু বাঘ দেখাটা বেশ কষ্টকর। সেই হিসেবে গরমকালে বাঘ দেখার চান্সটা অনেক বেশি। সাফারি অনলাইনে বুকিং করতে পারবেন বা এখানে এসেও বুক করতে পারবেন। একা থাকলে সিঙ্গল সিটও বুক করা যায়। দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, এখানে মোটামুটি গাড়ি এবং সিটের যে খরচ সেটা দেওয়া রয়েছে। মসিমার একটা স্ট্যাচু তৈরি করা আছে, কারণ মসিমার জন্যই বেসিক্যালি সঞ্জয় ধুবড়ির এত নামডাক। কারণ এই একসাথে এই যে ছবি, যে একসাথে 7টা মানে মসিমা নিজে, তার 7টা বাচ্চা, নিজের বাচ্চা, বোনের বাচ্চা, তো সব মিলিয়ে মিশিয়ে এরকম 7টা বাঘ একসাথে ঘুরে বেড়াতো। মানে এটা একটা দারুণ আর কি আনফরগেটেবল একটা এক্সপিরিয়েন্স ছিল ওয়াইল্ড লাইফারদের কাছে। তো সেই জন্যই আর কি মসিমাকে সম্মান জানিয়ে এই স্ট্যাচু, এবং ওনার নামেই বলছি বিকজ একটা জঙ্গলে আর কি টাইগাররাই তো সব, মানে ফিমেল টাইগার্স বেসিক্যালি তারাই মা, এবং জঙ্গলে বাঘকে আর কি এগিয়ে নিয়ে যায় বাঘের যে প্রজন্মের পর প্রজন্ম। চলুন আজ বিস্তারিতভাবে জেনে নিই সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভের অবস্থান, ইতিহাস, জীববৈচিত্র্য, পাখির সম্ভার এবং এখানে বাঘ দেখার সম্ভাবনা সম্পর্কে। সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভ ভারতের মধ্যপ্রদেশের সিধি ও শাহডোল জেলায় অবস্থিত। এটা রাজ্যের উত্তর পূর্ব প্রান্তে বিস্তৃত একটি বিশাল বনাঞ্চল। এই টাইগার রিজার্ভের মোট আয়তন 1674 বর্গ কিলোমিটার। এর মধ্যে কোর এরিয়া প্রায় 812 বর্গ কিলোমিটার এবং বাফার এরিয়া প্রায় 862 বর্গ কিলোমিটার। এই বনাঞ্চল ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্কের সঙ্গে সংযুক্ত একটি বৃহৎ বনভূমি ল্যান্ডস্কেপের অংশ। ফলে বাঘ সহ বহু প্রাণীর চলাচলের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করে। সঞ্জয় ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয় 1975 সালে। পরে ধুবড়ি অভয়ারণ্য এবং সংলগ্ন বনভূমিকে যুক্ত করে গড়ে ওঠে বর্তমান সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভ। একসময় এই অঞ্চলকে লো টাইগার ল্যান্ড বলেও অভিহিত করা হতো, কিন্তু ধারাবাহিক সংরক্ষণ, শিকার বিরোধী ব্যবস্থা এবং বন ব্যবস্থাপনার ফলে আজ আবারও বাঘের উপস্থিতি বেড়েছে এবং অঞ্চলটি টাইগার রিজার্ভ হিসেবে একদম নতুন পরিচয় পেয়েছে। এই হচ্ছে উমরারি নদী পেরোলেই এখান থেকে কোর জোন শুরু হয়ে যায়। আমরা কোর জোনে এখন ঢুকছি। চারিদিকে শালের জঙ্গল, শাল গাছ দেখে মনে হচ্ছে প্রত্যেকটা পাতা আর কি একদম যেহেতু নতুন পাতার কচি যে কালারটা, কচি পাতার কালার দারুণ সুন্দর লাগছে। মানে আলো পড়ে, সূর্যের আলো পড়ে চকচক করছে। শিকারের জায়গা রাজাদের। 100 मेल टाइगर। ओह, वो सिर्फ मेल टाइगरों का ही शिकार करते थे। अच्छा, फीमेल का नहीं करते थे। अगर यहाँ संजय डोगरी से टाइगर नहीं मारे गए होते तो आगे बहुत बड़ा मतलब हाँ, बांधवगढ़ से बड़ा टाइगर रिजर्व होता। और व्हाइट टाइगर भी सबसे पहले यहीं पकड़ा हाँ हाँ, उसका तो सुना था मैंने। उसी का वंशज पूरे वर्ल्ड में फैले हुए हैं। वैसे उस टाइगर रिजर्व का नाम होना चाहिए व्हाइट टाइगर रिजर्व। व्हाइट टाइगर रिजर्व। টাইগার রিজার্ভে সাফারিতে ঢোকা মানেই একটা এক্সট্রা উত্তেজনা। কখন যে বাঘ বাবাজির দর্শন পাবো সেটা কেউ জানে না। জঙ্গলে বাঘ দেখা কিন্তু একেবারে অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। প্রথমে যখন এই বাঘিনীকে দেখলাম T40-কে, তখন রীতিমতন গায়ে কাটা দিয়ে উঠল। যেমন এর রাজকীয় চালচলন, তেমনি ফটোজেনিক এর চেহারা।
বেশ কয়েক মাস আগে মা হয়েছে এই বাঘিনী। 3টি বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে হারিয়েছে সে কিছুদিন আগেই। বাকি 2টো বাচ্চাকে কিন্তু দেখা যাচ্ছে না, আশেপাশেই হয়তো কোথাও রয়েছে। সঞ্জয় ধুবড়ী টাইগার রিজার্ভের সঙ্গে জড়িয়ে আছে ভারতের বিখ্যাত সাদা বাঘ মোহনের ইতিহাস। 1951 সালে রেওয়ার মহারাজা মার্তণ্ড সিং এই অঞ্চলের বনভূমি থেকে মোহনকে উদ্ধার করেছিলেন। পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানায় আজ যে সাদা বাঘ দেখা যায় তাদের অধিকাংশই এই মোহনের বংশধর বলে মনে করা হয়। এই কারণেই সঞ্জয় ধুবড়ী শুধু একটি টাইগার রিজার্ভ নয়, ভারতের বাঘ সংরক্ষণের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সঞ্জয় ডুবরিতে এলাম আর মসিমাকে দেখলাম না, সেটা কিন্তু একেবারে নুন ছাড়া তরকারির মতন হয়ে যায়। যার নামে এই সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ আজ এত জনপ্রিয়তা পেয়েছে, সেই রানীমাকেই যদি না দেখা হলো তাহলে আর কি হলো। বিকেলবেলার সাফারিতে এই রানীমার দর্শনও আমরা পেয়েছিলাম। সেটা একেবারে অনন্য অভিজ্ঞতা। এত কাছ থেকে মসিমাকে যে দেখতে পাবো সেটা আমরা কখনোই ভাবিনি। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আর সেখানে মাত্র 2-3টে জিপসি ছিল। প্রথম দিনের সাফারি শেষ, টাইগার সাইটিং হয়েছে। এবার ফিমেলটা দেখতে পেয়েছি, মেলটা দেখার জন্য কালকে আসতে হবে, আবার পরশু আসতে হবে। আমাদের এখনও 5টা সাফারি রয়েছে, একটা মাত্র হলো। এবার আজকে বিকেলে এসেই যে ফার্স্ট সাফারিতেই টাইগার পেয়ে গেছি, এটা একটা ভাগ্যের ব্যাপার। তবে সঞ্জয় ডুবরিতে ভালোই টাইগার সাইটিং হচ্ছে এখন, সেটা আগে থেকে খোঁজখবর নিয়েই এসেছিলাম, ভালোই হয়েছে। এবার আমরা কোর এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি, উমরারি নদীটা পেরোলেই তো বাফার এরিয়া শুরু হয়ে যাবে। সব মিলিয়ে সঞ্জয় ডুবরি একেবারে প্রথম দিনই মন ভালো করে দিল। সব মিলিয়ে সঞ্জয় ডুবরি কিন্তু একেবারে মন ভালো করা অভিজ্ঞতা। বিকেলবেলা সাফারি শেষ করে ফিরতে ফিরতে প্রত্যেক দিনই প্রায় সন্ধে হয়ে যেত, আলো কমে যেত, একেবারে অন্ধকার হয়ে যেত। রিসর্টে পৌঁছে তারপরে চা আর পকোড়া খেতে খেতে আমরা আবার সেই গল্পের আসর বসাতাম। সবাই সবার সাথে পরিচিত হবার এই সেশনটা আমরা প্রত্যেকটা ট্রিপেই রাখি। রিসর্টে পৌঁছে তারপরে চা আর পকোড়া খেতে খেতে আমরা আবার সেই গল্পের আসর বসাতাম। সবাই সবার সাথে পরিচিত হবার এই সেশনটা আমরা প্রত্যেকটা ট্রিপেই রাখি। खाते हैं आलू देके टमाटर देके बढ़िया करके उसका तर्री बनाइए, झोल। जी जी हाँ, उसी से भात मार देंगे। जी जी हाँ, और फिर टाइगर से लड़ना है। जी जी सर। आज का अच्छा साइटिंग हुआ। जी वो मेल नहीं निकला मैम। हाँ, मेल नहीं निकला। तो हाँ बहुत बढ़िया बड़ा साइज है उसका। हाँ, त्रिशूल। हाँ त्रिशूल, अच्छा अच्छा। हाँ, अब हो जाएगा शायद, तो अभी तो अभी दिखेगा साइटिंग अभी उसका। हाँ अभी हाँ चल रहा है। समर सीजन में साइटिंग डेली हो रहा है। প্রথম আমরা শুরু করছি গৌতম দাকে দিয়ে। গৌতম দার সাথে আমার জুনিয়র 2000 दे दिए शुरू। না আমি এইভাবে যাব। প্রথমে গৌতম দার সাথে আমার 2021 বা 22 দেখা হয়েছিল। আর আপনি তো অলরেডি একজন উইনার, সেটা তখন শুনেছিলাম সেই গল্পটা। এবার আবার কি দেখছে দেখুন। আরে আর আমরা বাঘের মাসিদের দেখবো না গো, বাঘ দেখে এসেছি। আপনি অলরেডি একজন মানে লাইফের উইনার, তো সেটা খুব ইন্সপায়ারিং স্টোরি আপনি যেভাবে আমাকে তখন বলেছিলেন, এবং আমি সেটা বোধহয় পোস্টও করেছিলাম যে এরকমও হয় যে নেচারকে ভালোবেসেও এইভাবে ফিরে আসা যায়। তো সেই স্টোরিটা আর কি সবার জন্য আরও একবার বলুন। ম্যাডামের সাথে প্রথম আমার আলাপ হয় জহরকুঞ্জে।
আমরা পাখি দেখতেই গেছিলাম ওই জওহরকুঞ্জের ওইটাকে কি বলে এই যে হোটেলটা আছে WBTC মালঞ্চ, মানে তখন মালঞ্চ ছিল ওটার নাম। মালঞ্চতে তখন সেদিন আমরা ছিলাম আর কি, মানে আগের দিন থেকে পরের দিন পাখি দেখবো 12টার সময় ব্যাক করবো। তখন ম্যাডামরা ওখানে একটা কিছু প্রোগ্রাম করতে গেছিলো, তো ম্যাডামের সাথে ম্যাডামের ছেলে ছিল, আমরা একটা সেলফি নিয়েছিলাম, আমি ম্যাডাম আর ম্যাডামের ছেলে, সেটি ছবিটা আমার কাছে এখনও আছে। ইন্সপায়ারিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে 2012 সালে আমার হয়েছিল, লিউকোমিয়া হয়েছিল, APML, অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকোমিয়া, এবং আমি তখন বিহারের কেহেলগাঁও প্রজেক্টে কাজ করতাম। তো ওরা তো ডিটেক্ট করতে পারেনি। দুর্গাপুজোর ষষ্ঠীর একদিন আগে চতুর্থীর দিনে আমি কলকাতায় চলে এসেছিলাম ডাক্তার দেখাবো বলে প্র্যাকটিক্যাল। আমার বন্ধু ডাক্তার, তাকে আমাকে বললো একটা ব্লাড টেস্ট করা, তো একটা CBC করা। তো আমি গিয়ে CBC করেছি, করে আমাকে আমার বন্ধু ফোন করে বলছে তুই রিপোর্টটা নিয়েছিস? আমি বলছি না আমি নিই। বলে যা তুই রিপোর্টটা নিয়ে আয়। আমি তুই কোথায়? বলে আমি রামপুরহাটে। ঠিক আছে, রিপোর্টটা নিয়েছি। রিপোর্টটা আর দেখি রিপোর্টের ওই যেখানে থাকে সেখানে নেই, ঠিক আছে। তো আমি বললাম আমার নাম গৌতম মুখার্জি, আমার একটা রিপোর্ট আছে ব্লাডে। বলো ও আচ্ছা আচ্ছা, আপনি একটু আমাদের মেন ডাক্তারবাবুর সাথে কথা বলবেন, মেন যিনি প্যাথোলজিস্ট, বিরাটিতে ছিল, ডাক্তার প্লাস ছিল ওটা নাম। তো আমি গেছি, তখন আমাকে বলছে যে আপনি নির্মল সেনগুপ্ত আপনার বন্ধু? হ্যাঁ, স্কুলের। বললো আপনার ব্লাড রিপোর্টেরটা ভালো না, আপনি হেমাটোলজিস্ট দেখান। ফাইন, রিপোর্টটা দিন। রিপোর্টটা দিল, কী সব ব্লাস্ট ফ্লাস্ট লেখা আছে, মানে কিছু WBC TCBC কিছুই নেই। আমি বললাম তো হয়ে গেছে খবর হয়ে গেছে তো? বললো হ্যাঁ খবর, মানে লজ্জা পেয়ে গেছে ডাক্তার। তখন বলছে আপনি এরকমভাবে বলবেন না, আপনি দেখান না। ঠিক আছে, বাড়ি ফিরে এলাম। তো আমার মেয়ে তো ফার্মা পড়েছে, তো সেদিন আমার ছেলে আর মিসেস গেছে জামা কাপড় কিনতে বাচ্চাদের জন্য, মানে ছেলের মেয়ের জন্য। তো মেয়ে বসেছিল, আমি বললাম দেখ রিপোর্টটা এই। কোথা থেকে একদম নার্ভাস হয়ে গেছে। আমি বললাম দেখ চেঁচামেচি করিস না, মাকে বলিস না, কিছু করিস না। আমাকে বলেছে আরেকটা টেস্ট করাতে। তো আমি ঠিক করেছি যে আমি টাটায় দেখাবো। টাটা মানে আমাদের এখানে নিউ টাউন টাটা। তারপরে একটা লিঙ্ক বেরিয়ে গেল টাটাতে, এক ডাক্তারবাবু ছিলেন যিনি NTPC-তে ছিলেন, আমাকে চেনেন, তার সাথে কন্ট্যাক্ট করা গেল। পরের দিন সকাল 8:30টার সময় আমি আর মেয়ে বেরোলাম। বাড়িতে বলা হলো যে আমরা আরেকটা ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছি বাবার শরীরটা। তো ওখানে তো যেতেই যে ডাক্তারবাবু আমাদের চিনতেন তিনি একদম কাউন্টারে দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে ব্লাড ফ্লাড নিয়ে দৌড়ি ছুটোছুটি পড়ে গেছে। তারপরে তো মেয়ে দেখলাম কেঁদে ফেলেছে। আমি বললাম দেখ কাঁদিস না, তুই এই ATM কার্ডটা রাখ, তোর লড়াইটা বাইরে, আমার লড়াইটা ভিতরে, কান্নাকাটি করে কোনো লাভ নেই। তখন মোটামুটি 12:30 বেজে গেছে এবং আমার পজিটিভ এসে গেছে রিপোর্ট। যার সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে নিয়েছে, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল লাইন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে। একটা বেডের মধ্যে শুয়ে দিয়েছে, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি। তারপর তো কান্নাকাটি ছুটোছুটি যা হয়। তারপরে শুরু হলো লড়াই। মানে আমি এক মুহূর্তের জন্য ভাবিনি যে আমি খুব ভয় পেয়ে গেছি, বা ডাক্তার আমাকে বারবার জিজ্ঞাসা করেছিল আর ইউ অ্যাফ্রেড অফ ইউর। আমি বললাম ইট ইজ ভেরি নর্মাল, যে একজনের ডিমাইস হবে একদিন না একদিন, সুতরাং আমি এই নিয়ে কোনো টেনশন আমার নেই, আপনি আপনার ট্রিটমেন্ট করুন। তখন তো আমাকে তো অলরেডি বেডে দিয়ে দিয়েছে, বুনমেরো হয়ে গেছে। বুনমেরো হয়ে যাওয়ার পরে মানে আধমরা অবস্থা আর কি, মানে নড়াচড়া করার ক্ষমতা ছিল। তারপরে বিকেলের দিকে না, রাত্রের দিকে আমার খুব জ্বর এলো, আমাকে ICCU-তে শিফট করলো। ততক্ষণে মোটামুটি খবর মানে আর বাঁচার সম্ভাবনা খুব কমে গেছে। বাট গড ইজ গ্রেট, আমি এক মুহূর্তের জন্য আমার সেন্স হারানি। আমি সারাক্ষণ ধরে শুধু জঙ্গলের কথা চিন্তা করে গেছি। বিলিভ মি, আমি জঙ্গলের মধ্যে আছি, গাছগুলোকে দেখছি, পাখি দেখছি, বাঘ দেখছি, আমার পুরনো যত স্মৃতি আছে আমি সেগুলোকে চিন্তা করতে শুরু করেছি। ইউ বিলিভ মি, আমি আর কোনো কথা চিন্তা করি না, ছেলের কথা চিন্তা করেছি না, মেয়ের কথা চিন্তা করেছি না, কারোর কথা চিন্তা করি। এবং মিরাকলি 1.5 দিনের মাথায় আই রিকভার্ড।
আমার যত রোড ব্লকসগুলো ছিল আস্তে 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 সব সরে যেতে শুরু করলো। আমার নর্মাল হয়ে গেল, পালস রেট নর্মাল হয়ে গেল, কী বলবো, কাউন্টগুলো যে ছিল অনেক ইমপ্রুভ করলো এবং 3 দিনের মাথায় আমাকে আইসিসিউ থেকে যাও জেনারেল বেডে দিয়ে দিল এবং 17 ডেজের মাথায় ডাক্তার আমাকে আউট অফ ডেঞ্জার ডিক্লেয়ার করলো। যেখানে আমার APML এর পার্সেন্টেজ হয়, যেমন ক্যান্সারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ফোর্থ স্টেজ এরকম হয় না, আমার 96% পজিটিভ ছিল। তো 96% পজিটিভ মানে আমার টোটাল রক্তটাই বিষিয়ে গেছে, তো ওটা রিকভারি হওয়া সম্ভব নয়, বাট ওই ডাকে হরি মারে কে। তো তারপরে আই রিসিভ 150 কেমো ইন সেভারাল স্টেজে। আমাকে 2 বছর না, 1 বছর 6 মাসে আমাকে 150 কেমো নিতে হয়েছে। ফার্স্ট স্টেজে 60, তারপরে 40, তারপরে 60, সেটা আবার ওই 6 মাস ধরে। হ্যাঁ হ্যাঁ, আমার হিমোগ্লোবিন যখন আমাকে ভর্তি করা হয় তখন 5.6, কিন্তু আমার যেটা ছিল সমস্যা সেটা হচ্ছে প্লেটলেট। আমার প্লেটলেট কাউন্ট কমে হয়ে গেছিলো 12,000। যে কোনো মুহূর্তে আমার ইন্টারনাল হেমারেজ যেতে পারত। অ্যান্ড এই কেম ব্যাক, আমি আবার রাস্তায় নেমেছি, আবার জঙ্গলে ঢুকেছি, আবার বাঘ দেখছি এবং আমাকে ডাক্তার আর দেখে না, বলেছে ইউ আর আউট অফ ডিজিজ, এই অসুখটা আপনার আর কোনোদিন হবে না। এটাই একটা অ্যাচিভমেন্ট, সত্যি তাই, জানি না সেটা সত্যি তাই। মানে যে অসুখটা মানুষকে হারিয়ে দেয় তা আপনি তাকে হারিয়ে দিয়েছেন। আমি বিশ্বাস করুন, আমি বেডে শুয়ে আকাশটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ওই কানহা, ওই বান্ধবগড় এইসব চিন্তা করতে থাকতাম, যে মরে যাওয়ার আগে যেন আমি চিন্তা করে যাই যে আমি জঙ্গলের মধ্যে দেখে মারা যাচ্ছি। আমি বলেই দিয়েছিলাম যে ডেড বডিটা যেন একবার ওই ঘাসের মধ্যে রাখিস। মানে ট্রু আর কি জঙ্গল লাভার একদম। সেটা বলতে পারবো না, সেটা 1984 থেকে আমার শুরু হয়েছিল। 84 সাল থেকে ভারতবর্ষের কেন জঙ্গল নেই আমার দেখা নেই। মানে আমার জিদ এটা, আমাকে যে কাজে যে কোনো জায়গায় যেভাবে পাঠিয়েছে আমি সেখান থেকে ঠিক খুঁজে বার করেছি স্কোপ। আমাকে পাঠিয়েছে ত্রিচিতে ট্রেনিং করতে কোম্পানি থেকে, আমি তার থেকে 3 দিন বার করে চলে গেছি মধুমালায়, গিয়ে বসে আছি চুপচাপ। কাহালগাঁও প্রজেক্ট মানে এনটিপিসি। আমি মেকানিক্যাল, বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যাদবপুরে পাস আউট। কোন ইয়ার যাদবপুর? আমার যাদবপুর 82। আমি 93। বাহ, ভালো। বাস হয়েছে এবার। নয়, আমার নাম স্বর্ণব। অর্ণবের আগে একটা সু যোগ করে দিলে। তো তো আমি অনেক পরে শুরু করি, যদিও আমার জঙ্গলের প্রতি আকর্ষণ ছিল এবং আমি যেতাম, কিন্তু আমি বার্ড ওয়াচিং বা এরকমভাবে ওয়াইল্ড লাইফ প্যাশনটা ওরকম অত ছিল না। মানে সময় হয়নি ডেভেলপ করার, নানান কাজে কর্মে ঘেঁটে গেছিলো জীবন। তারপর লকডাউন থেকে আমি শুরু করি মোটামুটি। আর তারপরে মানে তাও বার্ডিংটা শুরু করিনি, এমনি পাখি দেখতাম। তো 2021-এ আমার বাবা কোভিডে মারা যায়। হ্যাঁ, খুব বিচ্ছিরিভাবে আর কি, খুব ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল। সেই অক্সিজেন সিলিন্ডার, ওই সব যা যা গল্পগুলো নিউজে আমরা দেখি সব আমি সব ফেস করেছিলাম। আর তারপর থেকে আমি মানে বার্ডিংটা আমার কাছে থেরাপির মতো কাজ করতো। মানে নেচার অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা পুরো থেরাপির মতো। মানে ভুলতে গেলে ওই মানে দুঃস্বপ্ন, বা নিজেকে ভালো রাখতে গেলেও, আমার দুঃস্বপ্ন। ভীষণই মানে ডিপ্রেশনে চলে গেছিলাম, অনেক কিছু হয়েছিল। তারপরে ওই আস্তে আস্তে বার্ডিং করতে শুরু করি। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল তোমার ব্লগ। আমিও মানে 2020 পর থেকেই শুরু করেছি। মানে সেই কোভিডে অনেকে অনেক কিছু টার্ন, অন্য একটা কিছু থেকে আবার একটা অন্য কিছু হয়ে গেছে। তো আমারও ব্লগিং শুরু 2020 পর থেকে। আমি প্রথমে যখন দেখতাম, আমি তখন বিডব্লিউএস চিনি না, কে কোথায় কি, মানে দেখছি পাখি। আর তারপরে এই ইউটিউবে সার্চ করতে করতে ওই ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ব্লগ দেখি, দিয়ে ওটা তো আমি ইউটিউব আর কি পাখি চারদিকে দেখা যায় এইগুলো। এবার চারদিকে দেখছি পাখি, এত পাখি যে চারদিকে আছে তাই জানতাম না। সেগুলো দেখতে দেখতে তারপর
আর যেই ভিডিওসগুলো দেখতে দেখতে আরও ইন্টারেস্ট লাগে, কোথায় যাওয়া যাবে সব ডিটেলস দেওয়া থাকতো, সেগুলো দেখে যাই আস্তে আস্তে সেখানে। তারপর তো বিডব্লিউএস এর সঙ্গেও যোগাযোগ হয়। অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট পাখি ছিল না, বাঘ ছিল। তো হঠাৎ দেখলাম ম্যাডাম সঞ্জয় ডুবরির গড়ি করে নাচানাচি করছে। আমি তো তাই না, আবার ফোন লাগাতো দেখি কি হচ্ছে। ম্যাডামের সাথে যাওয়ার ইচ্ছে ছিল, সুপ্রদীপের সাথে কথা, আমি এক কথাই বললাম যাবো, কিন্তু আমার একটা জায়গা বললো ঠিক আছে হয়ে যাবে, আচ্ছা হয়ে গেল। একদম। দিয়ে এইভাবেই তারপর আপনি চলছে যতবার আস্তে যত আস্তে। জঙ্গল করবেন আমি আছি। এইটাই। তারপরে এখন মোটামুটি স্টেবল। হ্যাঁ Life. এখন ঠিক আছে, এখন স্টেবল মানে হ্যাঁ মোটামুটি একটা ট্র্যাকে এসছে। আর ওয়াইল্ড লাইফটাও, পাখিটাও চলছে ভালোই। আচ্ছা, আমি আইভি। আমার ঠিক বার্ড ওয়াচিং বা ওরকম জাঙ্গল লাভার ওরকম ব্যাপারটা নয়। আমার হাজব্যান্ডের সঙ্গে আমি প্রচুর বেড়াতে যেতাম। আমি বোধহয় প্রথম পাখির ছবি তুলেছি 99-এ, আমি যখন প্রথম লাদাখ গেছি। তখন আমি ওই রোটাং পাস ক্রস করছি, তো ওখানে একটা বিশাল ইয়াক মোড়ে রয়েছে। এবার এখন মনে হয় ওগুলো বোধহয় কি গ্রিফন, কি গ্রিফন ভালচার, হ্যাঁ, গ্রিফন হ্যাঁ, ভালচার হ্যাঁ, ওগুলো মনে হয় ছিল। অনেক ঘিরে ধরে, তখন আমার ফিল্ম ক্যামেরা ছিল আর ভিডিও ক্যামেরা একটা ছিল, তো ওই দিয়ে খানিক ছবি টবি তুলেছিলাম। তো তারপরে মানে ওটা যে পাখির ছবি তুলবো বলে সেরকম না, একটা অদ্ভুত জিনিস দেখেছি, একটু ছবি তুলেছি এরকম। তারপরে তো বহু পাহাড়ে পাহাড়ে ওর সঙ্গে ঘুরতাম, যেহেতু ও পাহাড় ভালোবাসে। তো এবার সিকিম পুরো চষে ফেলা, কাশ্মীর পুরো চষে ফেলা। কাশ্মীরে অবন্তিপুরায় দেখছি আমার সামনে দিয়ে একটা বিশাল লেজওয়ালা সাদা পাখি কি যেন একটা উড়ে চলে গেল, সেটারও আমি ওরকম ছবি তুলেছি। পরে এখন জানি সেটা যে ওই প্যারাডাইজ ফ্লাই ক্যাচার, সেটা এখন সেটা জানি, কিন্তু তখন ওইসব কিছুই জানতাম না। কিন্তু ওই পাহাড়ে ঘুরতে ঘুরতে পাহাড়ে এত কালারফুল বার্ডগুলো থাকতো, তো আমি ওই সকালবেলা বেরিয়ে যেতাম, হয়তো কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ হয়ে গেল, তারপরে খানিকটা সময় আছে সাইট সিনের আগে, তো আমি বেরিয়ে একটুখানি আমার ওই ছোটো ক্যামেরা দিয়েই, অত তো ভালো দূরের জিনিস দেখাও যেত না, যাই হোক তুলতাম। আর পাহাড় তো পাহাড়ের জায়গায় একটা অন্য ব্যাপার, একটু নড়াচড়া আমার খুব ভালো লাগতো, যার জন্য ওই পাখি প্রজাপতি ওইগুলো একটু বেশি অ্যাট্রাক্ট করতো। তো ওই করতে করতে এবার সেই ছবিগুলো বাড়িতে যখন এসে দেখাতাম, বাবা মা আমার কাকা এরা খুব, মানে বাবা আর কাকা স্পেশালি খুব অ্যাপ্রিসিয়েট করতো, আমার ছোট পিসি, যে বাবা এত পাখি দেখেছিস, এত কালারফুল পাখি দেখেছিস। তারপরে তখন আস্তে আস্তে একটু একটু নাম জানতে শুরু করলাম, মানে এইরকমভাবে আর কি। কিন্তু ওই বড় ক্যামেরা আমার কখনোই কেনা হয়নি, কারণ ওই অত ভারী বড় ক্যামেরা নিয়ে আমি পারবো না করে। আমার ওই ছোট ক্যামেরা নিয়ে টুকটাক টুকটাক করে ঘুরছি। ঘুরতে ঘুরতে তোমার পাখির ছবি আমি আগে অনেক দেখতাম, দেখতে দেখতে তারপরে দেখলাম একসময় তুমি বেড়ানোর এগুলোও করছো। তো আমার হাজব্যান্ড যেহেতু একদমই জঙ্গল পছন্দ করেন না, আমি প্রথম সুযোগ যখন দেখলাম যে তুমি সঞ্জয় ডুবরি যাচ্ছ, কাছাকাছির মধ্যেও আছে, আমার ছুটির সঙ্গেও ম্যাচ করে যাচ্ছে, তো আমি সঙ্গে সঙ্গে ওই জন্য সুপ্রতিমকে ফোন করলাম, ওর নাম্বারটা দেওয়া ছিল, দিয়ে না আপনাকে একটা কথা বলি, ম্যাডাম কিন্তু ভালো ভালো পাহাড়েও যান পাখি সেটাই দেখাতে, তো বলছি, সেটা ও তো আগে- আপনার হাজবেন্ড তো সেটা ইন্টারেস্টেড হতে পারে। না আমার নাম রাজীব। আমি এই মানে ওয়াইল্ড লাইফ তো আমার অনেক দিন ধরেই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সেভাবে যেতে পারতাম না। তো এই এখন লাস্ট 2 বছর আমি ফ্রি হয়ে গেছি বলে আমার কাছে সময় আছে। তো আমি এই ওয়াইল্ড লাইফ ঠিক না, বার্ডস দিয়েই প্রথমে শুরু করেছিলাম, প্রায় বছর 2 হলো। তো প্রথম আমার বার্ড দেখা হচ্ছে ইয়েতে, মংলাজুড়িতে। অ্যাকচুয়ালি ওইখানে আমার 2জন বন্ধু আমাকে বলেছিল যে চল, ওখানে খুব ভালো মানে বার্ড দেখা যায় খুব কাছ থেকে, এবং অন্যরকম, মানে ওরা নানা রকম অ্যাক্টিভিটি করছে, খাচ্ছে দাচ্ছে এইসব। তো সেটা আমি জাস্ট দেখতে গেছিলাম ওদের সঙ্গে, এবং তখন আমি ফটোগ্রাফি করতামও না, আমি জাস্ট একজনের থেকে একটা বাইনাকুলার ধার করে গেছিলাম। তো তারপরে ওখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে ব্যাপারটা, এবং তারপরে আমি ভেবেছি যে না, এটা সামথিং উইচ আই রিয়েলি লাইক অ্যান্ড আই উড লাইক টু পারসিউ। তো সেজন্য তারপরেই আমি বার্ডিংটা একটু স্টার্ট করেছি, এবং ক্যামেরা ছবি তোলাও শিখলাম। ওই ছায়াপথ বলে একটি অর্গানাইজেশন আছে, একটি ক্লাব আছে, ওদের ট্রেনিং কোর্স হয়, তো আমি সেখানে জয়েন করে শিখলাম, এবং তারপরে বার্ড ফটোগ্রাফিতেই আমি মেনলি ফোকাস করছি এখন। আর বেসিক্যালি আপনার ভিডিও আমি দেখেছি প্রথম ইউটিউবেই,
মানে এক্স্যাক্টলি কিভাবে এসছে, মানে ইউটিউবে তো এরকম আসতে থাকে, আমি বোধহয় কিছু দেখছিলাম বার্ডের হ্যাঁ, তারপরে ওখান থেকে এসছে। তারপরে দেখলাম যে আপনি যেভাবে এটা করেন, আপনার প্রেজেন্টেশনটা প্লাস ওরিয়েন্টেশনটা, সেটা আমার খুব ভালো লাগে এবং আমি আপনার এগুলো দেখি আর কি। তারপরে যখন এই ট্রিপগুলো হতে শুরু করলো, আমি ভাবলাম যে আসি একবার আপনার সঙ্গে, এই আর কি। ভালো। হ্যাঁ। সারথীদা, আমি সারথী। সোশ্যাল মিডিয়ার সাথে আমার সম্পর্ক প্রায় নীল, কাজেই টু বি ক্যান্ডিড আমি আপনার একটাও ভিডিও দেখিনি, আমি জানতামও না কিছু। পুরো ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ। নমস্কার, আমি অনুরাধা। আমি আপনাদের ভিডিও এই কিছু মাস আগেই দেখেছিলাম। তো আপনি বার্ডিং শুরু করেছেন কবে? আমার বার্ডিং, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কোনো কিছুতেই আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ইনসিডেন্ট হচ্ছে সুন্দরবন, সেখানে বাঘ দেখতে পেয়েছি। আরে মারে, আরে বাহ, আরে বাপ রে বাপ। সুন্দরবনে বাঘ মানে সামথিং এর। হ্যাঁ, মানে প্রথমেই বাজি দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে গির, জ্যাকপট। সেখানে সিংহ দেখেছি। গির, হ্যাঁ। তারপরে আজকে টাইগার। মানে লাখ তো একদম মানে লটারি কাটার মতো। তো আপনাকে বলেছিলাম একটা কথা আছে, অ্যানিমেল লাক। আমি কি বলেছি? এবার আপনি কাজিরাঙা যান, গন্ডার পেয়ে যাবেন শিওর। গন্ডার তো ওখানে পাওয়াই যায়, মানে আরো কঠিন কিছু ট্রাই করতে হবে। গন্ডার, হাতি, মানে লাদাখে আর কি স্নো লেপার্ড এরকম কিছু ট্রাই করতে হবে। দেখা যায়। এরপরে দেখি, এটা তো মানে বেশ খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এখনো অবধি। দেখি বাহ, কাজিরাঙা। কারণ সত্যি কথা বলতে আমি প্রফেশনালি এবং ব্যক্তিগতভাবেও মোর অফ আ জেনারেলিস্ট। আমার সত্যি কথা বলতে, আমি যদি আজকে বাঘ না দেখলে তো অবশ্যই দারুণ লাগলো, কিন্তু দেখতে না পেলেও আমার খুব একটা ক্ষতি ছিল না। এই প্রকৃতি পরিবেশ খুব ভালো আমার জন্য। সেটাই, মানে ওইটাও একটা ব্যাপার কিন্তু, যে অনেকে আছে না জঙ্গলে গিয়ে ভাবে যে কেন বাঘ দেখতে পেলাম না, চারিদিকে আর কিছু দেখে না। কাজেই সেই জিনিস তো আমরা নই, তো সেটাই আমাদের ইনসিডেন্টালি গত 2021-এর আগে আমি কোনোদিন জঙ্গল গেছি বলে মনে পড়ে না। দু একবার ছোটবেলা না, কলেজ জীবনে দু একবার হয়তো পশ্চিমবঙ্গের কিছু জঙ্গলে টুকটাক গেছি, বাট এই কোভিডের আগে জঙ্গলে কোনোদিন প্রায় যাওয়াই হয়নি। যেতে ভালোই লাগে, বাট আই এম মোর ইন ইট ফর দ্য নেচার, মোর ইন ইট ফর দ্য ভিউ অ্যান্ড শান্তি যদি বলা যায় সেটার জন্য। দ্যাটস অ্যাবাউট ইট। আমি পাখি খুব একটা চিনি না, ক্যামেরাতে আমার ইন্টারেস্ট নেই এখন। মেইনলি বউয়ের ক্যামেরাটা বই মাঝে মাঝে, দ্যাটস অ্যাবাউট ইট। চোখ ক্যামেরাটা তো আছে। চোখ একদম 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 সবথেকে ভালো ক্যামেরা দরকার নেই। হ্যাঁ, একদম। আগে যেমন ওই জন্য মানে বাইনোকুলার ইজ গুড। ভিউয়ারের মধ্যে দিয়ে দেখবো না বাঘকে, এইরকম দেখবো। আজকে সকালে যেভাবে দেখেছি, ক্যামেরা কি করছে করুক গা। সেই বাঘটা যে কত রকম কিছু নকশা দেখালো, সেগুলো তো দেখলাম ভালো করে। আর সাইজ খানা কি ছিল, ভিউয়ারে তো আপনি বুঝতে পারবেন না, এইটুকু লাগবে আপনার। সেই তো বলছি 4.5 বছর বয়স, ফিমেল। ম্যাজেস্টিক জিনিস পাওয়া যায় না। এমনকি মেলটা নাকি আরো ভালো। মানে ফটোটা তোলা গেল এমন হ্যাঁ, মেল টাইগার ইজ মেল টাইগার। ও বিশাল বিশাল চেহারা। বলছিল যে খুবই ভালো, ওটা দেখলে নাকি খুব ভালো লাগে। আমি আশিস কুমার সাহা, আমি সল্টলেকে থাকি। এই ট্যুরটা আমার সেকেন্ড টাইম অরিন্দিলাদের সাথে। আমি ওই রকম একই ওই ইউটিউব থেকে আমি এমনি ঘুরে বেড়াই, তো আমার পাখি সম্বন্ধে খুব একটা ইন্টারেস্ট ছিল না। তারপরে দেখলাম যে দুটো জিনিসই হবে, পাখি দেখাও হবে, ঘোরাটাও হবে। হ্যাঁ, তো অফবিট জায়গাগুলো এগুলো তো আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন এইসব জায়গায় যাইনি, তখন অত নামও হয়নি। তো দেখলাম যে একজন সুযোগ আছে, আর একা তো সম্ভব না এখানে যাওয়া, গাইডের সাথে গেলে সুবিধা হয়, ওরা জানে জিনিসগুলো, সেই জন্য ওদের। তারপরে ওয়েন্দিলার ইউটিউবগুলো দেখে দেখে তারপরে আমি ফোন করে জিজ্ঞেস করলাম এরকম ব্যাপার। খরচ বিশাল, হ্যাঁ কস্ট, এইসব জায়গাগুলো কস্টলি হয়ে যায়। হ্যাঁ, আমি বুক করে যেতাম, আমি যেমন রাজস্থান গেলাম, তারপরে গুজরাট গেলাম, আমি ওই ট্যুরিজমের বুক করেই গেছি, ওরা সস্তায় করে দিয়েছে, বলে আপনি একা যাচ্ছেন, সিনিয়র সিটিজেন হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন অফিসে কাজ করতাম তখন যত এলটিসি ছিল সব কটায় আমি ঘুরতাম, তখন ফ্যামিলি নিয়ে ঘুরতাম। এখন একা করে, আমার বউ অসুস্থ, সে আর করতে পারি না।
তো আমি বললাম যে রিটায়ারমেন্টের পরে আমি ঘুরে বেড়াবো, তাহলে মনটাও আমার ভালো থাকবে, মনটা সবসময় একটা ইয়ে থাকবে। সেই জন্য এখন অনেকে হিংসা করে যে আপনি তো বেশ ভালোই আছেন, আমার দেখে মনে হয় না তো আপনার এত বয়স। হ্যাঁ, আমি কি করবো, আমি হ্যাঁ আমি ঘুরে খরচ করছি, তোমরা মানে হ্যাঁ ভালোই আছেন মানে আমি মহা মুশকিল, তো নজর দিচ্ছে, এতে খুবই খারাপ করবে। হ্যাঁ, ভালো থাকার জন্যই তো পয়সা রোজগার করা। হ্যাঁ, তো ঘুরে বেড়াই। যেমন আমি আজকে এইবার কালকে যখন বেরোচ্ছি, আমার ভাইয়ের বউ জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, আবার আরে এই যাই যেখানে মনে ইচ্ছা হয় ঘুরে বেড়াবো, আবার ফিরে আসবো, আবার তো এখানে ঘরে তো ঢুকতেই হবে একটা টাইমে। তো ভালোই লাগে আমার বেশ এই লোকজনের সাথে পরিচয়, এক একজন এক এক রকম নিয়ে লোকের এইসব জায়গাগুলো যে যাই, প্রত্যেকটা আলাদা মানে এক্সপিরিয়েন্স। এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার পালা। পরদিন আবার সকাল সকাল শুরু হবে সাফারি, আবার বাঘ দেখা, আবার পাখি দেখা। এখানে সিগনেচার মিষ্টি তো সবার শেষে, আমি সবার আগে দেখালাম, সেটা ছাড়া স্যালাড রয়েছে, আর চিকেন আছে, আর বেগুন ভাজা আছে। বেগুন ভাজাগুলো বেগুন ভাজা ওইদিকে চলে গেছে, ডাল আর রাইস এই, আর হচ্ছে চিকেন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ভিডিও কেমন লাগছে আমাকে কিন্তু অতি অবশ্যই জানান। আপনাদের জন্য অনেক কষ্ট করেই ভিডিওগুলো তৈরি। আপনাদের ভালো লাগলে তবেই কিন্তু এর সার্থকতা। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ভালোবাসেন, যারা প্রকৃতিপ্রেমী। ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও আমি আছি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস নামেই। সেখানে বেড়ানোর বিভিন্ন ছোটোখাটো আপডেট আমি শেয়ার করি, সেখানেও আমাকে ফলো করে রাখুন যাতে সব কিছু সবার আগে আপনি জানতে পারেন।